দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণে ৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে আদানি উইলমার কনসোর্টিয়াম। প্লাস্টিক শিল্পে পণ্যের মান উন্নয়ন ও উৎপাদন বাড়াতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি কারখানা। বাণিজ্য মেলার শতরঞ্জি প্যাভিলিয়নে পাওয়া যাবে গ্রামীণ ঐতিহ্য আর আবহ, কারুপণ্যের প্রসারে আগ্রহ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। খাদ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশে ৩,৩৫০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে ভারতের আদানি ও সিঙ্গাপুরের উইলমার গ্রুপের যৌথ কনসোর্টিয়াম, যার মাধ্যমে মিরসরাইতে ১১টি কারখানা গড়ে তুলবে তারা। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ইজারা নেওয়া হয়েছে ১০০ একর জমি। ফয়সাল শোভনের রিপোর্টে বিস্তারিত। ভারতের অন্যতম শিল্প গ্রুপ আদানি, যাদের ব্যবসা ছড়িয়ে আছে কৃষি, জ্বালানি, আবাসন থেকে উড়োজাহাজে। অন্যদিকে সিঙ্গাপুরের সবচেয়ে বড় তালিকাভুক্ত কোম্পানি উইলমার ইন্টারন্যাশনাল। দুই প্রতিষ্ঠান মিলে এই দেশে ব্যবসা পরিচালনা করছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড নামে। দেশের পরিশোধিত বোতলজাত সয়াবিন তেলের বাজারে যাদের অংশীদারিত্ব ৩০%। ব্যবসা সম্প্রসারণ করতে এবার তারা ১১টি কারখানা স্থাপন করবে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে আগামী ৩ বছরের মধ্যে। কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের একটি বড় অংশ আমরা এখানে নিয়ে আসব, যার মধ্যে থাকবে ভোজ্য তেল, গম প্রক্রিয়াজাতকরণ, চিনি ও চালের মতো খাদ্য। সেই সঙ্গে প্যাকেজিং সহ এর সাথে জড়িত অন্য শিল্পও আমরা এখানে গড়ে তুলব। সব মিলিয়ে কৃষিভিত্তিক পণ্যের একটি স্বয়ংসম্পূর্ণ শিল্প এখানে প্রতিষ্ঠা করা হবে, যার জন্য আমাদের অন্য কোথাও আর যেতে হবে না। এই শিল্পাঞ্চলেই আমাদের প্রতিটি পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে। self-dependent agro-based industry. এজন্য ১০০ একর জমি তারা ইজারা নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছ থেকে সোমবার এই চুক্তির মধ্য দিয়ে। পরিকল্পনা বাস্তবায়নে মোট $৪০ কোটি বা ৩,৩৫০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি, যার মাধ্যমে আমদানির বদলে উৎপাদনের মাধ্যমে দেশের বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। আমরা দেশের ভেতরের আর বাইরের দুই বাজারের কথাই মাথায় রাখছি। রপ্তানির জন্য আমরা দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতের 7 সিস্টার্স অঞ্চলের কথা ভাবছি, কেননা সেসব জায়গায় ভারতের অন্য এলাকা থেকে পণ্য পরিবহনে জটিলতা রয়েছে। সব মিলিয়ে মিরসরাই, ফেনী ও সীতাকুণ্ড মিলিয়ে ৩০,০০০ একর জমির বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এমন ১৫০-ও বেশি কোম্পানি বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বেজার সাথে, যার মধ্যে একটি চীনা সহ মোট ৩টি প্রতিষ্ঠান ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বলে জানিয়েছে সংস্থাটি। এই প্রথমবারের মতো বাংলাদেশে উজিত কর্পোরেশন আসছে, এই প্রথমবারের মতো সুমিটোমো কর্পোরেশন আসছে, এই প্রথমবারের মতো আপনার বার্জার ব্যাপক এক্সপানশনে যাচ্ছে, উইলমার আদানি বড় ধরনের এক্সপানশনে যাচ্ছে, ইনভেস্টমেন্ট করছে, এবং এসকে গ্যাস, মিৎসুই তারা $2.5 বিলিয়ন প্রজেক্ট নিয়ে আসছে মহেশখালীতে, এবং মিরসরাইতেও অনেকগুলো প্রজেক্ট আসছে যেগুলো as big as $5 billion প্রজেক্ট আসছে মিরসরাইতে। ব্যবসার প্রক্রিয়া সহজ করতে বেজা বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস শুরু করেছে বলেও জানান তিনি। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্লাস্টিক শিল্পে উৎপাদন সহ পণ্যের মান বাড়াতে স্বয়ংক্রিয় প্রযুক্তির মেশিন ব্যবহারে ঝুঁকছেন উদ্যোক্তারা। তবে প্রযুক্তির আধুনিকায়নে এখনও অনেক পিছিয়ে খাতটি। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্লাস্টিক শিল্পের বড় উদ্যোক্তারা যেখানে তাদের কারখানার ৫০ থেকে ৬০% স্বয়ংক্রিয় করতে পেরেছেন, সেখানে ছোটদের অংশগ্রহণ সামান্যই। রিপোর্ট ইমতিয়াজ হাসানের। স্বয়ংক্রিয় প্রযুক্তির এসব ইনজেকশন মোল্ডিং মেশিন ব্যবহার হচ্ছে প্লাস্টিক পণ্য উৎপাদনে। ২৮০ টনের এই এক মেশিনেই তৈরি করা সম্ভব বোতাম থেকে শুরু করে থালাবাটি, জগ, গ্লাস, বালতি, এমনকি প্লাস্টিকের টেবিল চেয়ার সহ ছোট বড় বৈচিত্র্যপূর্ণ সব পণ্য। আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রাংশ সহ এমন একটি মেশিন কারখানায় স্থাপনে খরচ পড়ে ৪০ লাখ টাকার মতো। এমন স্বয়ংক্রিয় মেশিনের প্রতি আগ্রহ বাড়ছে দেশের প্লাস্টিক পণ্য উদ্যোক্তাদের। এই মেশিনগুলো 60 থেকে 70% ডিপেন্ডিং অন প্রোডাক্ট থিকনেসের উপর ডিপেন্ড করে বিদ্যুৎ সাশ্রয় হয় 60 থেকে 70%। আমাদের দেশে যেখানে বিদ্যুতের ঘাটতি আছে, এই জন্য আমাদের বাংলাদেশে এই সার্ভো এনার্জি সেভিং মেশিনগুলো অনেক পপুলার হচ্ছে। ফুল অটোমেটিক মেশিন এগুলো, এখানে কোনো লোকের প্রয়োজনই হয় না। আপনি জাস্ট প্রোডাকশনটা রানিং করে গেটটা ক্লোজ করে দিলেই প্রোডাকশন হতেই থাকবে।
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংগঠন BPGME এর হিসেবে দেশে বর্তমানে প্লাস্টিক পণ্য উৎপাদন করে 5,000-এর বেশি প্রতিষ্ঠান। নতুন ধরনের পণ্য তৈরি এবং উৎপাদন বাড়াতে বড় উদ্যোক্তারা ঝুঁকছেন স্বয়ংক্রিয় মেশিন ব্যবহারে, যদিও এক্ষেত্রে বেশ পিছিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। 3000 ক্যাপাসিটি কোনো প্রোডাক্ট যদি আমি পার ডে যদি বের করি, ওখানে আরও নতুন যে মেশিনগুলো তাইওয়ান তৈরি করেছে সেখানে প্রোডাকশন ক্যাপাসিটি বেশি, ইলেকট্রিক ইফিসিয়েন্সি বেশি, বিদ্যুৎ সাশ্রয়ী। দ্যাটস ওয়াই আমরা ওই মেশিনের দিকে নট অনলি আস, আমাদের যারা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ আছে সবাই এখন চাচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী নতুন কি ক্যাপাসিটি মেশিন চায়, এই ধরনের মেশিনই সবাই কিনতে চায়। অটোমেশন, আমি সফটওয়্যারের ক্ষেত্রে কিছুটা অটোমেশন আসছে, মেশিনের ক্ষেত্রে অটোমেশন আছে, তবে আরও অনেক সুযোগ আছে। লোকাল কোম্পানিগুলো সাধারণত অটোমেশন ওদের নাই বললেই চলে আর কি, আর যেগুলো আমাদের মতো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বিগ কোম্পানি আছে, তারা হয়তো 50-60% পর্যন্ত অটোমেশন করার চেষ্টা করছে। দেশে বর্তমানে প্লাস্টিক পণ্যের বাজার প্রায় 25,000 কোটি টাকার, যা বার্ষিক 10 ভাগ হারে বাড়ছে। প্লাস্টিক শিল্পের দ্রুত উন্নয়নে মেশিন ও যন্ত্রাংশ আমদানিতে সরকারি সহযোগিতা জরুরি বলে জানান উদ্যোক্তারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গ্রামীণ ঐতিহ্যের প্রায় 15 ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্পের দেখা মিলবে বাণিজ্য মেলায় শতরঞ্জির প্যাভিলিয়নে, যেখানে স্থান পেয়েছে বাঁশ বেতের পণ্য থেকে শুরু করে মৃৎশিল্প, কামার শিল্প, এমনকি কাঁসা শিল্প পর্যন্ত। এই প্রদর্শনীর মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চান উদ্যোক্তারা, মানুষকে উদ্বুদ্ধ করতে চান দেশীয় পণ্য ব্যবহারে। বাঁশ আর কাঠের তৈরি 3তলা ভবন, নকশায় স্থান পেয়েছে দেশীয় ঐতিহ্য, যা এটিকে আলাদা করেছে বাণিজ্য মেলার অন্য সব স্থাপনা থেকে। এটি রংপুরের জনপ্রিয় শতরঞ্জির প্যাভিলিয়ন। তবে এবার এই প্যাভিলিয়নটি শুধু শতরঞ্জি নয়, ক্রেতা দর্শনার্থীদের জন্য হাজির হয়েছে গ্রামীণ ঐতিহ্য নিয়ে। আমাদের এখানে প্রায় 12 থেকে 15 রকম শিল্প আছে। তো আমাদের নিজস্ব যারা কাজ করে তাদের তো 6,000 শ্রমিক কাজ করেনি, তাদের 90 ভাগ নারী শ্রমিক, আর বাকি যেগুলো আছে সেগুলো মিলায় প্রায় তো 10,000 হবেই। ছোট পরিসরে সাজানো এক একটি শিল্প যেন চোখের সামনে তুলে ধরেছে চিরায়ত গ্রাম বাংলাকে। মৃৎশিল্পে দেখা মিলবে গ্রামগঞ্জে একসময় ব্যবহার হওয়া মাটির তৈরি হাঁড়ি পাতিল, টব, মাটির ব্যাংক আর শোপিসের মতো পণ্য। বাঁশের তৈরি মাছ ধরার সরঞ্জাম মেলায় আসা দর্শনার্থীদের পরিচয় করিয়ে দিবে জেলেদের জীবনের সাথে। স্থান পেয়েছে কামার শিল্প, বাঁশ শিল্প আর পাট শিল্পের পণ্য সামগ্রী। আমাদের শতরঞ্জি যেটা ছিল রংপুরের 1000 বছরের ঐতিহ্যের একটা শতরঞ্জি, এটা আমরা বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারছি অলরেডি। তো আমরা চাই বাংলাদেশের আর যে ক্ষুদ্র শিল্পগুলো আছে তাদেরকে রিপ্রেজেন্ট করাই, তাদেরকে তুলে ধরাই এবার মেলার উদ্দেশ্য আমার। আমরা যেমন বাংলাদেশের যে কুটির শিল্প, ক্ষুদ্র কুটির শিল্পগুলো আছে, কামার শিল্প, কুমার শিল্প, পাট শিল্প, বাঁশ শিল্প, এগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি নতুন রূপে আর কি, যেগুলো আমরা ভুলে গেছি হয়তো। তারা যে না হারায় গেছে সেই অস্তিত্বটা ফিরে রাখার জন্যই দেশবাসীকে আসলে আগে উদ্বুদ্ধ করতেছে যে এগুলো ইউজ করা শুরু করুক। পাশাপাশি শতরঞ্জির আকর্ষণ তো আছেই। রংপুরের ঐতিহ্যবাহী এই পণ্যটি কিনতে বছর জুড়ে ক্রেতারা অপেক্ষায় থাকেন। তাই আয়োজনে সিংহভাগ জুড়ে স্থান পেয়েছে শতরঞ্জি, কার্পেট আর ওয়ালম্যাটের মতো পণ্য। বিক্রিও সন্তোষজনক। সেলস প্রতিবারই আমাদের ভালো হয়, ঢাকাবাসী অপেক্ষা করেন আসলে আমরা আসবো, তাদের বছরের যে শতরঞ্জিটা সেটা তারা সংগ্রহ করবেন আমাদের কাছে, গিফটের জন্য কেনেন, নিজেরা কেনেন, সেইটা তো আছে, সেটা ভরপুর থাকেই সবসময়। 120 টাকার বাদ ম্যাচ 2টা কিনলে 3টা ফ্রি। আবার যে কটন শতরঞ্জিগুলো আছে ওগুলো তো সবগুলোতেই প্রায় 50% পর্যন্ত ডিসকাউন্ট, আর মানে শতরঞ্জি আইটেমে সবগুলোতে ডিসকাউন্ট আছেই। সামনের দিনে আরও বড় পরিসরে নিজেদের পণ্য উপস্থাপন করতে চায় কারুপণ্য, যার মাধ্যমে বাঁচিয়ে রাখতে চায় শত বছরের পুরনো দেশীয় ঐতিহ্যকে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঢাকা শহরের যানজট নিরসন ও সড়ক ব্যবস্থাপনার উন্নয়নে সহায়তা করতে চায় দক্ষিণ কোরিয়া। দেশটির উন্নয়ন সংস্থা কৈকার প্রেসিডেন্ট মি কিয়ং লি সোমবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সঙ্গে এক বৈঠকে এই বিনিয়োগ আগ্রহের কথা তুলে ধরেন। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, স্বাস্থ্য, পরিবেশ ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতের সক্ষমতা বৃদ্ধিতে কৈকার অর্থায়নে বর্তমানে 8টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সংস্থাটি $5.5 কোটি মতো ঋণ সহায়তা দিয়েছে বলে জানানো হয় বৈঠকে। সহায়তার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে বৈঠক শেষে জানান অর্থমন্ত্রী।
জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র চরের নিষ্ফলা জমিতে জনপ্রিয় হয়ে উঠেছে তুলার চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। কম খরচে বেশি লাভ পাওয়ায় তুলা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। জামালপুর প্রতিনিধি মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুরাতন ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের বালি জমিতে চাষাবাদ লাভজনক ছিল না, সেখানে তুলা চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এসব জমিতে এখন চাষ হচ্ছে হাইব্রিড ও উন্নত জাতের তুলা। 1 বিঘা জমিতে তুলা চাষে খরচ হয় 7-8 হাজার টাকা, আর উৎপাদিত তুলা বিক্রি করা যায় 35-40 হাজারে। 20 থেকে 24 মণ তুলা দাম হবো, তুলা হবো, তাতে 50-60 হাজার টাকা বিক্রি করা যাবো। তুলা আবাদ লাভবান। তুলার চাষ হাতে মনে করেন তুলার কাজ করি, এখন মনে করেন খেত খোলা দেখুন করি আল্লাহ উন্নত হয়েছি। তুলা চাষ করাতে আমরা খুব লাভবান আছি। তুলা ছাড়াও গাছ থেকে জ্বালানি, পাতা থেকে সার এবং বীজ থেকে খৈল ও ভোজ্য তেল পাওয়া যায়। তাই এক্ষেত্রে প্রশিক্ষণ ও বীজের দাম কমানোর দাবি জানিয়েছেন চাষিরা। আমরা আসলে প্রশিক্ষণ জানি না, অফিস থেকে যদি ভালোভাবে আমাদের প্রশিক্ষণ দিত। তুলার বীজটা যে আমরা কিনে 25 টাকা দিয়ে, তুলার বীজটা যদি 15 টাকা নি, যদি আমাদের বীজের দাম একটু কম থাকতো, মানে কমের ভিতরে থাকতো, তাহলে আমরা চাষিরা এই তুলা চাষের প্রতি আগ্রহী বেশি হতাম। তুলা উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা বলছেন, তুলা চাষে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা কৃষকদের পরামর্শ দিতেছি বিভিন্ন বিষয়ে, তুলা লাগানো থেকে শুরু করে ওঠানো এবং বিক্রি করা পর্যন্ত যত পরামর্শ আছে, টেকনোলজি আছে, এটা আমরা দিতেছি। এবং সে সরকারি কিছু অনুদানও দেওয়া হয়, এইখানে মাঝে মধ্যে কিছু প্রদর্শনী প্লট দেওয়া হয়। তুলা উন্নয়ন বোর্ডের হিসেবে চলতি বছর জেলার পাথালিয়ার, নাওভাঙা ও নান্দিনা চরে 1,500 বিঘার বেশি জমিতে তুলা চাষ হয়েছে, যেখানে বিঘা প্রতি উৎপাদন হবে 15 থেকে 17 মণ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চাঙাভাব ধরে রাখতে পারেনি ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 27 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,859-এ। বেচাকেনা হয়েছে 885 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 126টির, কমেছে 184টির, আর অপরিবর্তিত ছিল 37টির দর। এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেটে মূল সূচক ডিএসইএক্স আজকে দিন শেষে প্রায় 28 পয়েন্ট কমে 5,859 পয়েন্টে অবস্থান করছে। একই সাথে শরিয়াহ ইন্ডেক্স ডিএসইএস প্রায় 3 পয়েন্ট কমে 1316 পয়েন্টে অবস্থান করছে। আর ব্লুচিপ ইন্ডেক্স ডিএস30 প্রায় 8 পয়েন্ট কমে 2022 পয়েন্টে দিন শেষ করেছে। মার্কেটে আজ মোট 885 কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনে যে শতকরা 8.6 ভাগ কম। মার্কেটে মোট লেনদেনের প্রায় শতকরা 50 ভাগই এসছে 4টি বড় সেক্টর থেকে। টেক্সটাইল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা 13.1 ভাগ, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা 11.9 ভাগ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা 11.4 ভাগ এবং ব্যাংক সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা 11.3 ভাগ। মার্কেটে আজ বড় সেক্টরগুলোর মধ্যে নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা 1.8 ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে। এরপরেই টেক্সটাইল সেক্টর শতকরা 0.6 ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে, আর ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর শতকরা 0.4 ভাগ পজিটিভ রিটার্ন দিয়েছে। তবে এর বিপরীতে ব্যাংক সেক্টর শতকরা 1.4 ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা 0.7 ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে, আর এনবিএফআই সেক্টরও শতকরা 0.7 ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে। বিশ্বজুড়ে ধনীদের সংখ্যা বাড়ছে তাদের আয়ের পরিমাণও, যা বাড়িয়ে দিচ্ছে আয় বৈষম্যও। হিসেব বলছে বিশ্বের শীর্ষ 26 ধনকুবেরের সম্পদের পরিমাণ $1.4 ট্রিলিয়ন, যা বিশ্বের অর্ধেকের বেশি মানুষের মোট সম্পদের সমান। অক্সফাম এই হিসেব দিয়ে বলছে, ধনীদের সম্পদ গেল বছর 12 ভাগ হারে বাড়লেও দরিদ্র মানুষের আয় কমে গেছে 11 ভাগ হারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অনলাইন ই কমার্স জায়ান্ট অ্যামাজন, যার প্রতিষ্ঠাতা জেফ বেজোস, গেল বছর প্রতিষ্ঠানটির ব্যবসা যেভাবে বেড়েছে, তেমনি বেজোসের আয় আর সম্পদও বেড়েছে পাল্লা দিয়ে। গেল বছর বেজোসের সম্পদ বেড়েছে $112 বিলিয়ন, যা তাকে নিয়ে গেছে বিশ্বের শীর্ষ ধনী তালিকায়। শুধু বেজোসই নয়, বিশ্বজুড়ে $100 কোটি মালিকদের সম্পদ বেড়েছে প্রায় $900 বিলিয়ন। অক্সফাম বলছে, এসব ধনীর সম্পদ বাড়ছে দৈনিক $250 কোটি করে, আর প্রতি 2 দিনে তৈরি হচ্ছে একজন নতুন বিলিয়নিয়ার, যাদের সংখ্যা বিশ্বে এখন 2208 জন।
এর মধ্যে ২৬ জন শীর্ষ ধনীর মোট সম্পদ বিশ্বের অর্ধেক মানুষ বা ৩৮০ কোটি মানুষের আয়ের সমান, $1.4 ট্রিলিয়ন। এখানে আমরা দেখতে পাচ্ছি শত কোটি ডলারের মালিকদের সম্পদ প্রতিদিন $2.5 বিলিয়ন করে বাড়ছে, যেখানে বিশ্বের অর্ধেক জনসংখ্যা ৩.৮ বিলিয়ন মানুষের আয় $500 মিলিয়ন করে কমে যাচ্ছে। এটি এমন একটি ধারা যেটি একদিনে হঠাৎ করে হয়নি। অক্সফাম সরকারি সেবা বনাম বেসরকারি সম্পদ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে বলছে, বিশ্বে ধনীদের আয় যেখানে 12 ভাগ হারে বেড়েছে, সেখানে দরিদ্র মানুষের আয় কমে গেছে 11 ভাগ হারে। সংস্থাটি বলছে এর মূল কারণ কর ব্যবস্থার বৈষম্য। আমরা দাভোসে আসা নেতাদের একটা বার্তা দিতে চাই, এখনই সচেতন হবার সময়। তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব নেয়, কর কাঠামোতে ন্যায্যতা আনে এবং ধনীদের বেশি কর দিতে বাধ্য করে এবং সংগৃহীত অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবা দিতে ব্যয় করে। অক্সফাম বলছে, বিশ্বজুড়ে বাড়তে থাকা বৈষম্যের কারণে ২৬ কোটি শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, প্রতিদিন 10,000 মানুষ মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। অথচ ধনীদের 1 ভাগের উপর বাড়তি 0.5 ভাগ কর বাড়ালেই এসব মানুষকে শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব বলেও মনে করে সংস্থাটি। মোহাম্মদ তৌহিদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।